নানান রকম শারীরিক বাধা কাটিয়ে বিয়ের 10 বছর পর কন্যা সন্তানের মুখ দেখলেন প্রতিমা দেবী। শহরের নামকরা স্বর্ণ ব্যবসায়ী অভিষেক বড়ালের সাথে বিয়ে হয় প্রতিমা দেবীর। প্রতিমা দেবীর বাবাও ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী। বলার অপেক্ষা রাখে না, দুটো পরিবারই ছিল অত্যন্ত সচ্ছল। কন্যা সন্তান জন্মানোর পর দুই বাড়ির লোকজন অত্যন্ত খুশি হয়। অভিষেক বাবুর তো আনন্দ আর ধরে না কন্যা সন্তানের মুখ দেখার পর। মেয়ের নাম রাখেন আরাধনা। অনেক সাধ্য সাধনা করে সন্তান পেয়েছেন, তাই তিনি এই নাম রেখেছিলেন মেয়ের। তিনি মেয়েকে মেঘা বলে ডাকতেন। ছোটবেলা থেকেই মেঘা আহ্লাদে আবদারে বড় হতে থাকে। সে ছিল বিশেষ করে বাবার নয়নের মণি। ছোটবেলা থেকে মেয়ে যখন যা চেয়েছে অভিষেকবাবু তাই দিতেন, কোনো কিছুতে না নেই। মেয়ে হেঁটে গেলেও তিনি ব্যথা পেতেন। এই রকম আদরে আহ্লাদে বড় করতে থাকেন মেঘাকে। এরপর তাকে স্কুলে ভর্তি করানো হয়। নাচ গান আঁকা সব কিছুতেই মেয়েকে ভর্তি করায় অভিষেক বাবু। কিন্তু মেঘার এগুলো কিছুই ভালো লাগলো না ছোট বয়স থেকেই। প্রতিমা দেবী জোর করে শুধু গানটাকেই রেখেছিলেন, বাদ বাকিগুলো মেঘা করতে চাইতো না। অভিষেক বাবুর তাতেও কোনো আপত্তি নেই, মেয়ে যেটা বলবে সেটাতেই তিনি রাজি। প্রতিমা দেবী দু এক সময় বলতেন, ও সব কিছুতেই হ্যাঁ বলো না, তাহলে ও ভালো মন্দ কিছু বুঝতে পারবে না। অভিষেক বাবুর এক কথা, আমি অনেক সাধ্য সাধনা করে আমার মেয়েকে পেয়েছি, তাই ওর মনে কোনো সময় কোনো দুঃখ কষ্ট কিচ্ছু দেব না। আর তুমি এই নিয়ে একটা কথাও বলবে না। আমার মামুনি যেরকম ভাবে চাইবে সেরকম ভাবেই বড় হবে। ও এমন কোনো কাজ কোনোদিন করবে না যার জন্য ওকে শাসন করতে হবে। এভাবে বড় হতে থাকে মেঘা। মেয়েকে দিয়ে কোনোদিন এক গ্লাস জল পর্যন্ত ভরাতেন না প্রতিমা দেবী। খুব ভালো গানের গলা ছিল মেঘার, কিন্তু সে গান গাইতে একদমই পছন্দ করত না, বিশেষ করে বাড়ির বাইরে গিয়ে। পড়াশোনায় বিশেষ ভালো ছিল না। দেখতে দেখতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। বাবার কাছ থেকে যখন যত টাকা দরকার সে নিত। সেই অর্থে স্বভাব চরিত্র খারাপ ছিল না মেঘার, কারণ কখনো কোনো ছেলে বন্ধু ছিল না তার। আর প্রেম পীড়িতের দিকেও মন ছিল না, কিন্তু নিজের মর্জির মতো খাবার খেত। নিজের স্কুল কলেজের বন্ধুদের সাথে প্রায় প্রতিদিন হোটেল রেস্টুরেন্টে খেতে যেত। যত টাকা লাগবে বাবাই দিত। বন্ধুরা সবসময় তার প্রশংসা করত, কারণ মেঘার ঘাড় ভেঙে সবসময় খেত তারা। টাকা পয়সার মর্ম একদমই বুঝতো না মেঘা, কারণ তার বাবা তাকে কখনো কোনো রকম স্বাধীনতায় বাধা দিত না। দামি দামি পোশাক ঘড়ি ব্যাগ সব ব্যবহার করত মেঘা। প্রতিমা দেবী বারণ করতেন অভিষেক বাবুকে, মেয়ে এখন বড় হয়েছে, একটু সহবত শেখানো উচিত। কিন্তু অভিষেক বাবুর এক কথা, আমার মামুনির দরকার হলে সে সব কিছু করবে, ওর মনে আঘাত দিয়ে কোনো কথা বলো না কিন্তু। সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মেয়ে মেঘা, সঞ্চয় কি জিনিস সে জানে না। কত পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হয় সেগুলো সে জানে না। মেঘার কোনো ইচ্ছাই নেই স্বাবলম্বী হওয়ার। সে জানে বাবার অগাধ সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সে। গানও করে খেয়াল খুশি মতো। গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, আর কিছু পড়ারও মন নেই তার। এখন তার সময় কাটে শুয়ে বসে, নানান রকম ভালো ভালো খাবার খেয়ে আর বন্ধুদের সাথে ঘুরতে বেড়াতে গিয়ে। এত বাইরের খাবার খাবার জন্য 12 মাস গ্যাসে অম্বলে ভোগে। ঘুম থেকে ওঠে নিজের ইচ্ছা মতো, কোনোদিন 12টা তো কোনোদিন 1টা। প্রতিমা দেবী কখনো সখনো মেঘাকে সবকিছু শেখাতে যান, কিন্তু সে বাবার কাছে নালিশ করে দেয়। আর দুটো চারটে মন্দ কথা শুনতে হয় স্বামীর কাছ থেকে প্রতিমা দিদির চিন্তার আর শেষ নেই। মেয়ে বড় হয়ে যাচ্ছে, এবার তো তাকে পাত্রস্থ করতে হবে, কিন্তু সে কিভাবে করবে পরের ঘর? আমরা তো তাকে শুধু আদর আর স্নেহই দিলাম, আর তো কিছু শেখালাম না। অভিষেক বাবুর এক কথা, আমার লক্ষ লক্ষ টাকা আছে, সবই তো মামুনির জন্য রাখা থাকবে। যদি বিয়ে না হয় তাহলেই বা ক্ষতি কি? শুনেই রেগে যান প্রতিমা দিদি। তিনি বলেন, আমরা যখন থাকবো না ওর কি অবস্থা হবে বুঝে দেখেছো একবার? ও তো আমাদের ছাড়া একেবারে অন্ধ। আজ ওর পাশে বন্ধুরা আছে,
শুধু ও 2 হাতে টাকা খরচ করে বলে। একদম এরকম কথা বলবে না মামুনিকে, এবার পাত্রস্থ করতে হবে। মেয়েও তো কখনো কারোর সাথে প্রেম করবে বলেও মনে হয় না, কারণ সে তো একদমই অন্যরকম মেয়ে, খামখেয়ালি একটা মেয়ে। সত্যি তাই, মেঘা অসম্ভব সুন্দরী ছিল, কিন্তু বিয়ে করার কথা তার মাথাতেও আসতো না। এরপর দেখতে দেখতে 23 বছর বয়স হয়ে যায় মেঘার। অভিষেক বাবু আর প্রতিমা দিদি তাকে বিয়ের প্রস্তাব দেয়। সে তো শুনেই বলে, অন্য কোনো বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না বাপি, তাই আমার বিয়ে করার একদমই ইচ্ছা নেই। অভিষেক বাবু মেয়েকে বোঝান, আমি সেরকম বাড়ি দেখেই তোমাকে বিয়ে দেব, যেখানে তারা আমাদের মতনই তোমাকে ভালোবাসবে। দেখো, মেয়ে হয়ে জন্মেছ, সংসার তো করতে হবে বলো মা। আমাদেরও তো ইচ্ছা করে একটা সুন্দর জামাই আসুক। অনেক কাঠখড় পুড়িয়ে মেয়েকে রাজি করাতে পেরেছেন বিয়ের জন্য, কিন্তু তা সত্ত্বেও যদি শ্বশুর বাড়ির লোক ভালো না হয়, তাহলে সে একদিনও থাকবে না শ্বশুর বাড়িতে। অভিষেক বাবুর সাথে ব্যবসার সূত্রেই আলাপ ছিল ভুবন পোদ্দারের। সেও একজন সফল স্বর্ণ ব্যবসায়ী। তার একমাত্র ছেলে অনুপম। কথায় কথায় তিনি একদিন বলেন, ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, এবার তাকে বিয়ে দিতে হবে। তখন অভিষেকবাবু প্রস্তাব দেন, নিজের মেয়ের সাথে যদি অনুপমকে বিয়ে দেওয়া যায়। তিনি সবকিছু জেনে নেন অনুপমের সম্বন্ধে। খুব ভালো, শান্তশিষ্ট এবং কর্মঠ ছেলে ছিল অনুপম। এরপর একটা নির্দিষ্ট দিন দেখে এদের দুজনের সাথে দুজনকে দেখা করানো হয় এবং অভিভাবকরাও একে অপরের সাথে পরিচিত হয়। মেঘার পছন্দ হয় অনুপমকে, অনুপমেরও পছন্দ হয় মেঘাকে। প্রতিমা দেবীর তো চিন্তার শেষ নেই, মেয়ে ওখানে গিয়ে ঠিক মতন থাকতে পারবে তো। এরপর একটা নির্দিষ্ট দিন দেখে মহা ধুমধামের সাথে বিবাহ সম্পন্ন হয়। নতুন সংসারে বাবা মাকে ছেড়ে প্রবেশ করে মেঘা। বিদেশ থেকে হানিমুন সেরে আসে মেঘা। শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই ভালোবাসত মেঘাকে মেয়ের মতন। কিন্তু কিছুদিন পর থেকেই মেঘার এখানে খারাপ লাগা শুরু হয়ে যায়। বাবা মাকে ছাড়া থাকতে তার এমনিতেই কষ্ট হচ্ছিল। অনুপম এত বড়লোক বাবার সন্তান হওয়া সত্ত্বেও অসম্ভব কর্মঠ। ভোরবেলা উঠে নিজের কাজ নিজে করে, লোকজন থাকা সত্ত্বেও সে নিজের কাজ নিজে করা পছন্দ করে। তারপর বাবার সাথে একবারে বেরিয়ে যায় নিজেদের দোকানে। শাশুড়ি মা নিজেও ভোরবেলা ওঠেন, পূজা অর্চনা করেন। পুরো নিয়মের মধ্যে চলে এদের সংসার। এখানে আলাদা করে কারোর জন্য রান্না হয় না, যা রান্না হয় সবাই সেটা খায়। এসব তো অভ্যাস নেই মেঘার। শাশুড়ি মা তাকে 6টার মধ্যে উঠতে বলেন আর 8:30টার মধ্যে ব্রেকফাস্ট খেতে বলেন। তার কাছে তো এগুলো একেবারেই অসম্ভব ব্যাপার, কারণ গ্র্যাজুয়েশনের পর থেকে সে 12টা-1টার আগে সকালে কখনোই ঘুম থেকে উঠতো না। বিয়ের 15 দিন পর থেকেই বাড়িতে ফোন করে নালিশ করতে থাকে মেঘা শ্বশুর বাড়ির নামে। মায়ের কাছে বলাতে সুবিধা হয়নি, তারপর সে বাবাকে ফোন করে কেঁদে কেঁদে এদের নামে বলে। প্রতিমা দিদি বলেন, মেয়েকে এমন করে মানুষ করেছি আমরা, দেখো একটা ভালো পরিবারে গিয়েও থাকতে পারছে না, ওকে নিয়েই আসতে হবে। মেঘা তার বাবার কাছে নালিশ করলে তিনি জানতে চান, তোমার সমস্যাগুলো আগে বলো, তারপর দেখছি কি করা যায়। মেঘা তখন বলে, দেখো বাপি, আমি এখানে থাকতে পারবো না, তুমি আমাকে ডিভোর্স করিয়ে নিয়ে যাও। আমি তোমাদের কথায় রাজি হয়ে বিয়ে করেছি, কিন্তু এরা তোমাদের মতন মানুষ একেবারেই নয়, এরা আমাকে টর্চার করে। অভিষেকবাবু জানতে চান, তোমায় কি টর্চার করে আগে তো বলো। আর বিয়ের মাত্র 15-20 দিন পরে ডিভোর্স করা যায় নাকি? অন্তত 1 বছর তো তোমাকে থাকতেই হবে। মেঘা বলে, তবে শোনো, ওরা কেমন ধরনের মানুষ। আমার শাশুড়ি মা ভোর 6টায় আমাকে উঠিয়ে দেয়, তারপর স্নান সেরে 8:30টার সময় ব্রেকফাস্ট খেতে হবে। তাও ওনাদের মর্জি মতন কর্নফ্লেক্স, দুধ কিংবা ডিম সিদ্ধ, পাউরুটি, জ্যাম, ফলের রস ইত্যাদি ইত্যাদি। পিৎজা, বার্গার, পাস্তা এগুলো এখনো পর্যন্ত একদিনও খেতে দেয়নি। শাশুড়ি মা বলেন, ওগুলো খেলে মাসে 1 দিন দেব। এগুলো টর্চার কিনা বলো। শ্বশুরমশাই বাজার করে আনেন, কিন্তু ছোট মাছ খেতেই হবে, বলেন চোখ ভালো থাকবে। 1 দিন মাত্র মটন হয়েছে, বলেন মটন মাসে 1 দিন খেতে হয়। এগুলো কি ধরনের কথা? এগুলো তো এক ধরনের টর্চার। এত টাকা পয়সা থাকতেও খাওয়া দাওয়া একদম ভালো না এদের। অভিষেকবাবু জিজ্ঞাসা করেন, আর জামাই কেমন? সে তো আর একজন,
টাকা পয়সার হিসাব দিতে হয় তার কাছ থেকে টাকা নিলে। বাপি জানো, গত রবিবার আমার বন্ধুদের নিয়ে হোটেলে খাওয়াতে গেছি, কোনো আপত্তি করেনি শ্বশুরবাড়ির কোনো লোক। তোমার জামাই বলেছে এটিএম দিয়ে দিলাম, যা টাকা লাগে খরচা করো। সবাই মিলে খেতে একটু বেশি টাকা খরচা হয়েছে। আসলে তাজ বেঙ্গলে নিয়ে গেছিলাম তো, তাই 35,000 টাকা বিল হয়েছে। ওই টাকার অঙ্কটা দেখে বলল, এভাবে টাকা খরচ করলে ওর সাথে ব্যবসায় জয়েন করতে হবে, তাহলে ও আমাকে মাস মাইনে দেবে, সেই দিয়ে আমি খরচ করতে পারবো। কি ধরনের অপমান বাপি! তাছাড়া তোমরা বলছিলে না আমি গান জানি, আমার কাছে গানও শুনতে চাই তোমার জামাই। এগুলো তো আমি একদমই ভালোবাসি না করতে, তাই এখানে আমার দম বন্ধ লাগছে। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাও। মার কাছে বলতে গেছিলাম, মা বলল মানিয়ে গুছিয়ে থাকতে। কেন বাপি, তোমার এত লক্ষ লক্ষ টাকা আছে, আমি মানিয়ে গুছিয়ে থাকবো? আমি আগের মতনই থাকবো বলে দিলাম কিন্তু। অভিষেক বাবু তখন বলেন, ঠিক আছে মামুনি, 1 বছরের আগে তো ডিভোর্স করা যায় না, আর আত্মীয় স্বজন লোকজন সবাই তো হাসাহাসি করবে। এমনি সবাই বলছিল যা যেদি মেয়ে সংসার করতে পারলে হয়, তারপরে তাদের কথা তো সব মিলে মিলে যাবে। আমি তোমার মার সাথে একটু আলোচনা করি, তারপর তোমাকে কালকে কল করব। ঠিক আছে বাপি, মা কিন্তু আমাকে এখানেই থাকতে বলবে। তুমি মাকে বলো যে আমার মামুনি ওখানে কষ্টে আছে, বুঝলে তো? প্রতিমা দিদির তো চিন্তার আর শেষ নেই। তিনি অভিষেক বাবুকে বলেন, মেয়ে এমন জেদি, ওদের কাছে বলে বিয়ে দিলেই ভালো হতো। এখন কি করবে? এই কারণে মেয়েকে নিয়ে আসবে? মা গো, একটা বুদ্ধি এসেছে মাথায়, দেখি কাজে লাগে কিনা। আসলে আমরা তো মামুনিকে কিছুই শেখাইনি, তাই ও নিজের মধ্যেই একটা জগৎ তৈরি করেছে। এরা কিন্তু খুব ভালো মানুষ। পরদিন অভিষেক বাবু মেঘাকে ফোন করে বলেন, দেখো মামুনি, তোমার উকিল কাকুর সাথে সব আলোচনা করে ফেলেছি। সে বলেছে 1 বছর অন্তত ঘর করতেই হবে, তা না হলে ডিভোর্স ফাইল করা যায় না। আর এদের নামে জোরদার একটা অভিযোগও আনতে হবে। আমি বলি কি, তুমি এই 1টা বছর এরা যা বলে খুব কষ্ট করে হলেও সেগুলো সব মেনে নিয়ে সংসার করো। এরপর প্রায় যখন 1 বছর হয়ে আসবে, তখন ওদের সাথে খুব ঝগড়া অশান্তি করবে, ওরাও তখন উত্তর দেবে, সেই রকম ভাবে একটা ডিভোর্স কেস করা যাবে। এখন কিন্তু ওদের কথা শুনে তোমার চলতে হবে। আর এই 1 বছরের মধ্যে আমাদের কাছে কখনো নালিশের ফোন করবে না কিন্তু। আর তোমার হাত খরচ কত টাকা লাগবে আমি আগের মতন করেই পাঠিয়ে দেব। মেঘা বলে, না বাবা, আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি আর তোমার কাছ থেকে আগের মতন টাকা নেব না। ডিভোর্স করে যখন চলে যাব, তখন তোমার টাকাতেই আমার সব অধিকার থাকবে। আমি এদের কাছ থেকে 1 টাকাও নেব না। একদিন অনুপম বলছিল, বিয়ের পরে মেয়েদের বাবার কাছ থেকে হাত পেতে টাকা নিতে নেই, ভালো দেখায় না। ঠিক আছে বাবা, এই 1টা বছর কিন্তু তোমার কথা মেনেই চলবো। তারপর মা বললেও তুমি আমাকে রেখে যাবে না এখানে। সেইভাবেই চলতে থাকে মেঘার জীবন। আর 1 বছর হতে মাত্র 2 দিন বাকি। এর মধ্যে যতবার ফোন করেছে মেঘা, নালিশের ফোন একটাও করেনি। অভিষেক বাবু আর সাহস করে শোনেওনি। প্রতিমা দিদি খুব ভয় করছে, আজকে মেয়ের সাথে কথা হবে, এইবার সে কি রূপ ধারণ করে। কারণ 1 বছর প্রায় হতে চলল, মেয়ে তার বাবার কথা মতো ওদের নামে কোনো নালিশ করেনি। অভিষেকবাবু মনে মনে প্রস্তুত আছেন, দরকার হলে মেয়েকে নিয়ে চলে আসব, আর ওদের কাছে ক্ষমা চেয়ে নেব। এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছিল মেয়েটা, এখন যদি থাকতে না পারে কি আর করব। ঈশ্বরের নাম স্মরণ করে মেয়েকে ফোন করেন অভিষেক বাবু। মেঘাকে যখন ফোন করেন, তার শাশুড়ি মা ফোন ধরেছে, আর তিনি বলেন, দাঁড়ান, মেয়েকে দিচ্ছি, আপনার মেয়ে এখন ভারী ব্যস্ত। প্রতিমা দিদি ধরে নিয়েছে, মেয়ে এখন ব্যাগ গোছাচ্ছে। এর মধ্যে মেঘা এসে শান্ত কণ্ঠে বলে, হ্যালো বাপি, মা, তুমি কেমন আছো? মামুনি, আমরা তো ভালো আছি। তোমার উকিল কাকুর সাথে কথা হয়ে গেছে, ওদের নামে কি কি কেস দেওয়া যায় বলো তো? ডিভোর্স ফাইল করতে হবে তো? মেঘা বলে, না বাপি, আমি ডিভোর্স করব না। কেন মামুনি, কি হলো? জানো বাপি, তুমি বলেছিলে না ওদের কথা মতন 1 বছর চলতে। প্রথম প্রথম অসুবিধা হতো, কিন্তু কিছুদিন পর থেকে সেগুলো সব অভ্যাস হয়ে গেছে আমার।
এখন আমি 6টার সময় শাশুড়ি মায়ের সাথে ঘুম থেকে উঠি, আমার নিজের কাজ নিজে করি। শাশুড়ি মা বলেছেন নিজের কাজ নিজেকে করতে হয়। উনি যেসব জলখাবার খেতে দিতেন সেগুলো খাওয়া অভ্যাস হয়ে গেছে। প্রতিমা দিদি জানতে চান, তুমি এখন গ্যাসের ওষুধ নিয়মিত খাও তো? মেয়ে বলে, ভুলেই যাই গ্যাসের ওষুধ খেতে। আসলে ওদের রান্না খাবার পরে আমার এখন আর গ্যাস হয় না। বাইরের স্পাইসি খাবার মাসে একদিন খাই, তোমার জামাই নিয়ে যায় কোনো 5 স্টার হোটেলে। সে বলে এইসব বন্ধু বান্ধবরা সুযোগ সন্ধানী, তাই এভাবে পয়সা ওড়াতে না। শ্বশুর মশাই ছোট মাছ আনেন, সেগুলো এখন খেতে ভালোই লাগে। না বাপি, এরা মানুষ খুব ভালো, আমি কিছু বুঝতাম না। আসলে সংসারের কোনো নিয়ম তো আমি শিখে আসিনি বাপি, তাই আমার অসুবিধা হচ্ছিল। একদিন তোমার জামাই আমার কাছে গান শুনতে চেয়েছিল। সেই দিন হঠাৎ করে ক্লাবের 2জন ছেলে ঘরে ঢুকে পড়ে। তারা আমার গান শুনে খুব ভালো বলেছে। আমার শাশুড়ি মা বলল না আমি ব্যস্ত আছি, আমাদের পাড়ার ক্লাবের ফাংশন আছে, তাই রেওয়াজ করছিলাম, সেখানে আমি গান করব। জানো বাপি, এখন আমি প্রতিদিন গানের রেওয়াজ করি। একজন টিচার রেখে দিয়েছে তোমার জামাই, তার কাছে গান শিখতে যাই। আমি এখন আর তোমার সেই আগের মামুনি নেই, শাশুড়ি মার কাছ থেকে সব রান্না শিখে নিয়েছি। জামাই ষষ্ঠীতে যখন বাড়ি গিয়ে 2 দিন থাকবো, রান্না করে খাওয়াবো তোমাদের। মা আর তুমি আসবে কিন্তু আমাদের ক্লাবের ফাংশন দেখতে। তোমার জামাই গিয়ে তোমাদের নিয়ে আসবে, আর কালকে সে তোমাদের ফোন করে বলবে। অভিষেক বাবু বলেন, তাহলে তুমি ভালো আছো তো মামুনি? আমি খুব ভালো আছি বাপি, আমায় নিয়ে একদম চিন্তা করবে না। চোখে জল চলে আসে প্রতিমা দিদির। অভিষেক বাবু বলেন, আর কোনো চিন্তা নেই আমার মামুনিকে নিয়ে। তিনি তখন বলেন, আসলে জানো তো, আমরা এই মেয়েকে অনেক আদর দিয়েছিলাম, কিন্তু কোনো কিছু শেখায়নি, তাই মামুনি জানতেই পারেনি সংসারে কিভাবে থাকতে হয়। খুব ভালো বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছি আমরা। 5 বছর পর একটা কন্যা সন্তান হয় মেঘার। এখন তার 5 বছর বয়স, আগামীকাল নাতনির জন্মদিন। মেঘা এখন সম্পূর্ণরূপে একজন গিন্নি। সে তার মেয়েকে দিয়ে এখন থেকেই কাজ করা শেখায়। অনুপম মজার ছলে শ্বশুরমশাইকে বলে, দেখুন বাবা, আপনি আপনার মেয়েকে বিয়ের আগে পর্যন্ত কোনো কাজ করতে দেননি, কিন্তু সে এই বয়সেই আমার মেয়েকে দিয়ে কাজ করায়। মেঘা তখন বলে, আমি চাই না আর একটা মেঘা তৈরি হোক, কারণ সবার কপালে তো আর পোদ্দার বাড়ির মতো শ্বশুর বাড়ি নাও হতে পারে। তাই মেয়েকে আমি পুরোপুরি স্বাবলম্বী করব। মেঘা স্বীকার করে, সত্যি মানুষ অভ্যাসের দাস।